হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিও কেমন লাগছে আর আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও দেবার উৎসাহিত করবে। তো চলো বন্ধুরা, আজকের গল্প দেখি। প্রথম দিনই অমৃতা শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার শুরু করলো। সে প্রেসিডেন্সিতে পড়েছে, কলেজ স্ট্রিট দিয়ে ঘুরেছে, কফি হাউসে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছে, ইয়ার দোস্তদের হাত থেকে সিগারেট নিয়ে ফুঁকেছে। ফলে নিজেকে সে অত্যন্ত আধুনিকা ভাবে, হাবভাবটাও তেমন। অমৃতা চোখে পড়ার মতো সুন্দরী না হলেও বাবার প্রভাবে অর্ধেন্দুর মতো ব্রিলিয়ান্ট হ্যান্ডসাম চাকরিজীবী হাজব্যান্ড পেয়েছে, ভালো ফ্যামিলি পেয়েছে, ভালো কতগুলো মানুষ পেয়েছে। তবু অমৃতার মন ওঠেনি, খুশি নয়। কেন বিয়ে পাড়াগাঁয়ে হলো এই নিয়ে মনে একটা খচখচানি আছে। তার একান্ত ইচ্ছে অর্ধেন্দু তাকে নিয়ে এক্ষুনি শহরে কোথাও চলে যাক। ভুতুরে গ্রাম তার একেবারে অসহ্য। বিয়ের আগে অনেকবার ইচ্ছে হয়েছিল কথাটা বলার, সে গ্রামে থাকতে পারবে না। বাবাকে ইঙ্গিতটা দিয়েও ছিল, কিন্তু মায়ের চোটপাট আর অর্ধেন্দুর মতো ছেলে পেয়ে সেও কোনো কারণে রাজি হয়ে যায়। ভেবেছিল পরে বলে নিশ্চিত শহরে আনা যাবে, এটা শুধু সময়ের অপেক্ষা। বাসর রাতে একথা অর্ধেন্দুকে বলাও হয়ে গেছে। সে যে এখানে থাকতে পারবে না এ কথা সে অত্যন্ত দৃঢ়ভাবে স্বামীকে জানিয়েছে। ইমিডিয়েট ব্যবস্থা না করলে সে বাপের বাড়ি চলে যাবে বলে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে। আজ সকালের সবচেয়ে আশ্চর্যের ঘটনা, অর্ধেন্দু ঘুম থেকে উঠে প্রথমেই অমৃতাকে জিজ্ঞেস করলো কবে বাপের বাড়ি যাবে। পোস্টিং না হলে কোনো কারণেই সে এখান থেকে নড়বে না, এ কথাও সে স্পষ্ট জানিয়ে দিল। অর্ধেন্দুর সাহস এবং কথার দৃঢ়তা দেখে অমৃতা অত্যন্ত আশ্চর্য হলো। একেবারে সাত সকালে এমন কথা শুনবে সে কল্পনাও করেনি। তবে এটা যে মায়ের শিক্ষা সে ভালোভাবেই বুঝল। যেমন মা তেমনি ছা, দুটোই সেকেলে গোয়ার। ফলে ব্রেকফাস্ট করার সময় সে শাশুড়িকে দু কথা শুনিয়ে দিল। বিকেলের দিকে একাই বাপের বাড়ি বেরিয়ে যাবে এমন সিদ্ধান্তের কথাও জানালো। অমৃতা ভেবেছিল সকলে দু হাত তুলে বারণ করবে, অত্যন্ত বুঝিয়ে সাজিয়ে ঠেকাবে, নতুন বউ বলে কথা। কিন্তু না, শাশুড়ি একবারের জন্য কোনো কারণও জানতে চাইলেন না। অর্ধেন্দু তো আগেই বলে রেখেছে। বিকেলের দিকে সত্যি সত্যি অমৃতা জিন্স আর টপ পরে রেডি হয়ে অর্ধেন্দুর সামনে গিয়ে দাঁড়ালো। দেখে অর্ধেন্দু মুচকি হেসে বলল, কালুকে বলে রেখেছি, ও টোটো নিয়ে এক্ষুনি আসবে। টোটোর কথায় অমৃতা অত্যন্ত অপমানিত হলো। বাড়িতে 4 চাকা আছে, অর্ধেন্দু ড্রাইভ জানে, এরপরে টোটোর কথা বলে কোন মুখে? সে অত্যন্ত রেগে অর্ধেন্দুর সামনে থেকে সরে নিজের ঘরে এলো। মনে মনে প্রতিজ্ঞা করলো আর কোনোদিন এ বাড়িতে পা রাখবে না। এরা সুকৌশলে অপমান করতে বেশ ওস্তাদ। বাড়ি থেকে স্টেশন বেশি দূরে নয়। কালুর টোটোতে স্টেশনে এসে অমৃতা দেখল উল্টো দিকের প্ল্যাটফর্মে অর্ধেন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে চা খাচ্ছে। তাকে দেখতে পেয়ে ছুটে এলো না, দূর থেকে সামান্য হাত নেড়ে টাটা করলো। রাগে অমৃতার গা হাত পা জ্বলে গেল। এরকম একটা উদাসীন ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে। সে আরও রেগে টিকিট কাউন্টারের দিকে পা বাড়ালো। টিকিট দিতে দিতে কাউন্টারের ছেলেটি হঠাৎ আশ্চর্য হয়ে বলল, বৌদি, এই অবেলায় কোথায় যাচ্ছেন? একা নাকি? দাদা কোথায়? এর মধ্যেই তাকে কেউ চিনে ফেলবে এটা সে ভাবেনি, বিশেষ করে স্টেশনে। টিকিট কাউন্টারের ভেতর থেকে এরকম প্রশ্ন ধেয়ে আসবে তাও কল্পনা করেনি। সে ভারী অস্বস্তিতে পড়ল। হঠাৎ ছেলেটির কথার কোনো উত্তর দিতে পারল না অমৃতা। মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। কাউন্টারের লাইনে আরও কতগুলো লোক এমনভাবে তাকালো যেন সে চুরি করে পালাচ্ছে। সে খুব লজ্জায় পড়ল। কোনো মতে বলল, না না, কোথাও যাচ্ছি না, আমার এক রিলেটিভ ফিরবে তো, তার টিকিট। সে দ্রুত সরে এলো সেখান থেকে। হঠাৎ একটা মিথ্যে কথা বলে কেমন একটা অস্বস্তি হচ্ছে। অসত্যটা যদি ধরা পড়ে যায় এই ভাবনায় সে তাড়াতাড়ি পা চালালো। ট্রেন এখনও অনেকটাই দেরি। যেখানে দাঁড়িয়ে অর্ধেন্দু চা খাচ্ছে
ওই ডাউন প্ল্যাটফর্মে তাকে যেতে হবে। ওভারব্রিজে উঠতে হবে, নয়তো অনেকটা হেঁটে লাইন টপকে গিয়ে কোথাও দাঁড়াতে হবে। ব্রিজের নিচেই শান বাঁধানো বসার জায়গা। সে কোনো কিছু না ভেবেই গিয়ে বসে পড়ল শটান। এখন সে আর অর্ধেন্দু সামনাসামনি হতে চায় না। হঠাৎ এ সময় সে দেখল তার শাশুড়ি হনহন করে এই দিকেই আসছে, হাতে ঝোলানো মেরুন রঙের কাপড়ের ব্যাগ। খুব সুন্দর করে শাড়ি পরেছেন, চোখে রোদ চশমা, দূর থেকে কেমন নায়িকা নায়িকা লাগছে। এ কারণে অর্ধেন্দু এত হ্যান্ডসাম। মায়ের আদল পেয়েছে একদম। অমৃতার কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। তার মনে হলো সে যদি এই মুহূর্তে দৌড়ে পালাতে পারত ভালো হতো, অথবা কোথাও লুকিয়ে পড়তে পারলে বেঁচে যেত। কিন্তু কোনোটি করতে না পেরে সে মুখ নিচু করে বসে রইল। শোভাদেবী ধীর পায়ে হেঁটে এসে তার পাশেই বসলেন, যেন তিনি জানতেন অমৃতাকে এখানে নিশ্চিত পাওয়া যাবে। শোভাদেবী মিনিটখানিক চুপ করে বসে রইলেন। শেষে হাতে ঝোলানো কাপড়ের ব্যাগ থেকে লম্বা মতো কাগজ বের করে হাসলেন। অমৃতার অস্বস্তি আরও বাড়ল। শাশুড়িকে হাসতে দেখে সে ভাবল তাকে হয়তো ফিরিয়ে নিতে এসেছেন। তার মনটাও যেন ফিরে যেতে চাইছিল। দুদিন হলো সবে বিয়ে হয়েছে, এর মধ্যেই বাপের বাড়ি গেলে বন্ধু বান্ধব বাবা মা কি ভাববে? বরং কদিন পরে গেলে তবু একটা অজুহাত বের করা যাবে। হঠাৎ শোভাদেবী হাতের লম্বা কাগজটি অমৃতাকে দিয়ে মাথায় হাত রেখে আদর করে বললেন, তোদের বিয়ের 10-12 দিন আগে একটি ছেলে আমাদের বাড়ি এসে দিয়ে গেছে, আর বলে গেছে তুই নাকি ওর কলেজ লাইফের রেজিস্ট্রি করা বউ ছিলি। এই নে দেখ। অমৃতার মাথায় যেন বজ্রপাত হলো। সত্যি সত্যি সে কলেজ লাইফে এরকম ভুল করেছিল। গোপনে কাউকে কিছু না জানিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করেছিল শুভমকে। তারপর তাদের মনোমালিন্য ছাড়াছাড়ি হয়ে যায়। ডিভোর্স পেপার পর্যন্ত ফাইল করেছিল। তারপরে আর শুভমের পাত্তা পাওয়া যায়নি। এতদিন পরে ও কোথা থেকে উদয় হলো, আর একেবারে তার শ্বশুরবাড়ি ম্যারেজ পেপার হাতে। কি উদ্দেশ্য? সে তো ভুলেই গেছে শুভমকে। অমৃতা শাশুড়ির হাত থেকে কাগজটি নিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখলো একবার। তার কলেজ লাইফের সিগনেচার জলজল করছে এখনো। অক্ষরগুলো যেন বিদ্রূপ করে বলছে, এদের কেন ঠকালি, কেন ঠকালি? অমৃতা লজ্জায় একেবারে চুপসে গেছে। সে একেবারে ভুলে গিয়েছিল তার অতীত। হঠাৎ একটা কাগজ তার জীবনটা যেন ছিন্ন ভিন্ন এলোমেলো করে দিয়ে গেল মুহূর্তে। শোভাদেবী কিছু একটা অনুমান করে আর একবার নতুন করে অমৃতার মাথায় হাত রেখে বললেন, দেখ, অল্প বয়সে এরকম ভুল অনেকেই করে, কিন্তু দ্বিতীয়বার যদি আবার ইচ্ছে করে ভুল করিস, ইগো নিয়ে থাকিস, সে ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই। আমরা জেনে বুঝেই তোর সঙ্গে অর্ধেন্দুর বিয়ে দিয়েছিলাম, আর কেউ যদি থাকতে না চায় তাকে আমরা আটকাতে পারি না, কারো ব্যক্তি স্বাধীনতায় হাত দিতে পারি না। ভালো থাকিস। বলেই শোভাদেবী ধীর পায়ে হেঁটে যেদিক থেকে এসেছিলেন সেদিকেই মিলিয়ে গেলেন। অমৃতা স্তব্ধ হয়ে বসে রইল। তার ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এরা জেনে বুঝে ডিভোর্সি মেয়ের সঙ্গে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়েছেন। ধীরে ধীরে তার ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যেতে লাগলো। চোখের জল কখন যেন এসে গাল ভিজিয়ে দিয়ে গিয়েছিল। সে রুমালে চোখ মুছে উঠে দাঁড়াতেই দেখতে পেল সামনে দাঁড়িয়ে অর্ধেন্দু, মুখে কেমন দুষ্টু হাসি। অমৃতার হাত থেকে রুমাল কেড়ে নিয়ে হেসে বলল, দূর থেকে কিন্তু তোমায় খুব সুন্দর লাগছিল। হেভি বিউটিফুল, সুন্দর, চমৎকার, নাইস, হেভি নাইস। অমৃতা অর্ধেন্দুর কথার ধরনে হেসে ফেলল। রুমাল কেড়ে নিয়ে চোখ মুছতে মুছতে বলল, তোমরা কি মা বেটা দুজনে একই রকম? কাউকে বকাঝোকা করতে পারো না? এবার অর্ধেন্দু গম্ভীর হলো। দূরে কিছু একটা দেখতে দেখতে উদাসীন হয়ে বলল, এই যে তুমি চলে যাচ্ছ, ভেতরে কষ্ট হলেও দেখো কি সুন্দর তোমার সামনে দাঁড়িয়ে হেসে কথা বলছি। এটা কি নিজেকে শাসন করা নয়? বকাবকি করা নয়? অমৃতার চোখে আবার জল এসে গেল। আবার রুমালে দু চোখ মুছে বলল, ওই দেখো ট্রেন ধেয়ে আসছে। বলেই হেসে অর্ধেন্দুর হাত খুব শক্ত করে ধরল। কলমে বাবুরাম মণ্ডল, পাঠে রুম্পা বিশ্বাস।